অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 4:30টায় তার পদত্যাগপত্র পৌঁছে সংসদ সচিবালয়ে। এ বিষয়ে সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন করবেন স্পিকার। এদিকে থাইল্যান্ডের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের 2 দিন আগে শুক্রবার দুপুরে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী আইনি ও সংসদীয় প্রক্রিয়া কী হবে সে সম্পর্কে সাংবিধানিক নিয়মও ব্যাখ্যা করেন স্পিকার। দর্শক, সংসদ ভবনের শপথ কক্ষে জরুরি সংবাদ সম্মেলন করছেন স্পিকার। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত। তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে
তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে একটা দুটো প্রশ্ন করতে পারেন। জি, আচ্ছা শোনেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগের আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি। এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন করবেন না ভাই, কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না। দেখেন, এক মিনিট প্লিজ লিসেন টু মি। আপনারা আমাকে স্পিকার হিসাবেও দেখেছেন, এর আগেও 40 বছর ধরে রাজনীতি করছি, আমি সরাসরি কথা বলতে অভ্যস্ত। সুতরাং কনস্ট্রাকটিভ কথা বলা ভালো। আমি তো প্রশংসাই করলাম তার। তিনি রিজাইন করেছেন স্বাস্থ্যগত কারণে, কি কি রোগের কথা তিনি বলেছেন, কিভাবে তিনি আমাদের কাছে দিয়ে সেটাই জেনেছি। এরপরে এটার মধ্যে তো আর অন্য কোনো কিছু নেই। যে বলেন, একজন মহিলা বলেন। আপনার পরিচয় দিয়ে বলেন। জি, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবনের শপথ কক্ষে এবং সেখানে স্পিকার প্রেস ব্রিফিং করছিলেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে 7 জন পুরুষকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবি এর সদস্যদের দ্রুত তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। সকালে সীমান্ত পিলার 219/24 আর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভারতের 12 ব্যাটালিয়ন বিএসএফ এর টিলাশন ক্যাম্পাসের সদস্যরা 7 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে চড়ালডাঙ্গা বিউপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রবেশে বাধা দেয়। পরে তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশিনের চেষ্টা প্রতিহত করতে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ থেকে এ বিষয়ে আরো তথ্য জানাচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম দোয়েল। যুক্ত হচ্ছে তার সাথে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই যে আবারও চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলা চারালডাঙ্গা সীমান্ত দিয়ে 7 জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে নওগাঁ ব্যাটালিয়ন 16 বিজিবির সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় কিন্তু সে চেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যদি একটু বিস্তারিত বলি, আজ শুক্রবার সকাল আনুমানিক 6:30টার দিকে চারালডাঙ্গা সীমান্তের
চারালডাঙ্গা সীমান্তের 219/24 আর সংলগ্ন এলাকা দিয়ে কিন্তু ভারতের 12 ব্যাটালিয়ন বিএসএফ সদস্যরা কিন্তু এই 7 জনকে ঠেলে দেওয়া বা পুষে নিতে চেষ্টা করে। তাৎক্ষণিক খবর পেয়ে কিন্তু বিএসএফ সদস্যরা কিন্তু প্রতিরোধ গড়ে তোলে এবং সে প্রতিরোধে কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরে প্রবেশে বাধা সৃষ্টি করে সে পুষিয়ে চেষ্টাকে সম্পূর্ণভাবে ব্যর্থ করে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এ নিয়ে চলতি বছরে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু একাধিকবার পুঁচির চেষ্টা করেছে এই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একটু যদি বিস্তারিত বলতে যাই যে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এবং গমাস্তাপুর উপজেলার রকনপুর ও মাঙ্গামারি সীমান্ত দিয়ে কিন্তু একাধিকবার কিন্তু বেশ কিছু নারী পুরুষ ও শিশুকে কিন্তু পুষিনের চেষ্টা করে এবং বিএসএফ সেটি শক্ত হাতে কিন্তু দমন করেছে বলে আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কিন্তু যে পুষিন বা অবৈধ অনুপ্রবেশ এটি প্রতিরোধ করতে কিন্তু বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা সীমান্তে আবারও পুষিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বাংলাদেশে প্রবেশের আগে বিজিবির বাধার মুখে পড়ে এই ব্যক্তিদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। দর্শনা সীমান্তে ভোর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় 1 জন পুরুষ, 3 জন নারী ও 1 শিশুকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ প্রসঙ্গে নতুন শুল্ক আরোপ পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার দুপুরে সিলেটের সদর উপজেলার লাক্কাতুরা চা বাগান এলাকায় সেবা ক্যাম্পাসে উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এই সময় মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে নীতি ছিল যে সেটি নিজস্ব আইন অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ার একই হারে শুল্ক বহাল থাকবে, তবে তা নতুন নামে কার্যকর হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে তেলের দাম বাড়তে পারে কিনা এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। এই 150 দিনের থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। তো এটা একটা অ্যাকচুয়ালি রিপ্লেসমেন্ট, নতুন করে আর কোনো শুল্ক ধার্য হচ্ছে না। তার মানে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে না। গতকাল যেটি ছিল, আজকের মার্কিন যুক্তরাষ্ট্রের শুক্রবার রাত 12টার পরেও সেই শুল্কই থাকবে, ভিন্ন নামে। সিলেটে আগামীকাল অনুষ্ঠিতব্য 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে জোটের নেতৃবৃন্দ। নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশস্থলে সকাল 11টায় অনুষ্ঠিত ব্রিফিংয়ে সমাবেশ সফল করতে সবার সহযোগিতা চাওয়া হয়। ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া উপস্থিত ছিলেন জোটের সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ। ব্রিফিংয়ে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সমাবেশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান। সিলেটের পাশাপাশি সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার আমরা বসেছি, ব্যাপক প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা প্রতিনিয়ত মনিটরিং করছি। আমাদের ভাইরা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে প্রতিটি জেলা থেকে, উপজেলা থেকে, ইউনিয়ন থেকে আলহামদুলিল্লাহ জনগণকে সাথে নিয়ে এই সমাবেশে উপস্থিত হবে। আমরা সবার কাছে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই, বিশেষ করে সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আপনাদের মাধ্যমে আমাদের এই কথাগুলো, এই দাবিগুলো, এই জাতীয় দাবিগুলো, গণ দাবিগুলো যাতে দেশবাসী জানতে পারে, দুনিয়াবাসী জানতে পারে, আমরা আপনাদের কাছে সেই সহযোগিতা কামনা করছি। মাইটিভি সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর হাকুর বাজার মানিকগঞ্জ সড়ক পরিদর্শন করে 3 দিন রাস্তা বন্ধ রেখে টেকসইভাবে পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সড়ক পরিদর্শনকালে সংস্কার কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে উপজেলা প্রকৌশলীকে সড়কটি নতুন করে নির্মাণের কড়া নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, সড়কটি 3 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রেখে 2 পাশে ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে কৌশলগত মান বজায় রেখে পুনর্নির্মাণ করতে হবে। কারণ এই সড়ক দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক ভারী যানবাহন চলাচল করে, তাই সড়কটি যেন দীর্ঘস্থায়ী ও টেকসই হয় সে বিষয়টি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিম্নমানের কাজ বা কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
আজকে থেকে 3 দিনের জন্য রাস্তা বন্ধ করে এখানে ইউনিব্লক দিয়ে রাস্তা তৈরি করতে হইলেও তারে বসানো পর্যন্ত সময় আনালে টাক উঠলে এটা করার পরে 2 দিক থেকে যদি সবাই জায়গা ছাড়েন রাস্তা ছাড়েন তো আমি আসবো, তাহলে আমরা পুরো রাস্তাটাই আরসিসি করে দেবো। সাভারে গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। ভোররাতে সাভার থানাধীন মজিদপুর দিঘির পাড় মসজিদ বাড়ি এলাকার নূর মোহাম্মদের 2য় তলা ভবনে নিচতলা এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ স্বামী স্ত্রী হলেন কাউসার ও রুবি, তারা গার্মেন্টস কর্মী। পুলিশ জানায় ভোররাতে নিজ ভাড়া ঘরে কয়েল জ্বালানোর সময় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ হন স্বামী স্ত্রী। পরে তাদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সাভার মডেল থানা তদন্ত ওসি নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্বামীর 100% ও স্ত্রী 24% দগ্ধ হয়েছেন। সৌদি আরবে ওমরা পালন করতে যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় একই পরিবারের 3 বাংলাদেশি নিহত হয়েছেন। সম্পর্কে তারা মা, ছেলে ও মেয়ে। একই ঘটনায় পরিবারের বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 3টার দিকে সৌদি আরবের রিয়াদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তানিয়া, তাহমিনা, রিনা, তার ছোট ছেলে তাসবিক এবং মেয়ে জারা। দুর্ঘটনায় আহত হয়েছেন রিনার স্বামী খোকন ও তাদের বড় ছেলে নাবিল। রিনার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে হলেও তারা দীর্ঘদিন ধরে পরিবার সহ সৌদি আরবে বসবাস করছিলেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের মরদেহ সৌদি আরবে সমাহিত করা হবে বলে নিশ্চিত করেছে নিহত রিনার ভাই তৌহিদ মোহাম্মদ মুরাদ। সরেজমিনে শুক্রবার দুপুরে গিয়ে রিনার বাড়ি সালথায় শোকাবহ পরিবেশ দেখা যায়। ছিল আমার ওই বোন বনাই, সে তো অস্কার বাজাতে ছিল, অস্কার বাজায় পেছনেতে নাকি গাড়ি মাইরে তারা মারা গেছে 3 জন। বছর 4 আগে বাড়ি এসে বেড়াই গেছে, এরপর আর আসা নাই। কালকে রিয়াদে ছিল, উমরা করবার যাইতেছিল, উমরা করবার যাওয়ার কালে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তাদের ভাই বোন যারা বেশিরভাগই সবাই দেশেই থাকে, কিন্তু উনি অনেকদিন ধরে সৌদি আরবে থাকে। টানা ভারী বৃষ্টির প্রভাবে চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের পণ্যের দাম। সরবরাহ কমে যাওয়ার কারণে সবজি, মাছ, মুরগি, ডিম ও পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। বাজারে কেজি প্রতি সবজির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 160 টাকা, ঝিঙা 140, করলা 160, টমেটো 140 এবং পটল 80 টাকা কেজিতে। ব্রয়লার মুরগির দাম বেড়ে হয়েছে 180 টাকা। দেশি মুরগি 680 টাকায় এবং প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। গরুর মাংসের দাম রয়েছে 850 থেকে 1000 টাকা কেজি। অন্যদিকে সাগরের ট্রলার চলাচল বন্ধ থাকায় সামুদ্রিক মাছের সরবরাহ কমে বিভিন্ন মাছের দাম কেজিতে 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া পেঁয়াজের দাম বেড়ে হয়েছে 50 টাকা কেজি। চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি মাছ বাজারে এসেছে 155 কেজি ওজনের বিশাল আকৃতির একটি কোরাল মাছ, যা দেখতে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ। সুন্দরবন উপকূলীয় এলাকা থেকে ধরা পড়া মাছটির দাম রাখা হয়েছে প্রতি কেজি 1500 টাকা। বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, মাছটি 1,10,000 টাকায় কেনা হয়েছে এবং পরিবহন ব্যয় হয়েছে আরও 10,000 টাকা। ইতিমধ্যে প্রায় 40 কেজি মাছ অগ্রিম বুকিং হয়েছে। তিনি বলেন, এত বড় কোরাল মাছ সচরাচর বাজারে আসে না, তাই মাছটি ঘিরে ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বুকিং শেষে মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে। টানা ভারী বৃষ্টিতে যশোরের 8টি উপজেলায় জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। কয়েকদিনের বৃষ্টিতে নিম্নাঞ্চলের পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, নির্মাণ শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। সকাল থেকে বৃষ্টির কারণে অনেকেই কাজে বের হতে পারেননি। কাজ না থাকায় বিভিন্ন এলাকায় চায়ের দোকানে বসে সময় কাটাতে দেখা গেছে শ্রমজীবী মানুষদের। কাজ না পাওয়ায় অনেকেরই দৈনন্দিন আয় বন্ধ হয়ে পড়েছে, যা তাদের পরিবার আর্থিক সংকট তৈরি করেছে। শ্রমজীবী কয়েকজন জানান, বৃষ্টি থাকলে কাজ মেলে না, সারাদিন বসে থাকতে হয়, ফলে পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়ে। তারা দ্রুত আবহাওয়ার উন্নতি কামনা করছেন। নড়াইলের লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে চাল বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়ায় বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক নূর আনীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার। এ সময় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান, শিক্ষক আব্দুল সালাম, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রংপুর অঞ্চলে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের অংশগ্রহণে জনশক্তির ডিপ্লোমা প্রকৌশলী সমিতির বিভাগীয় সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। সকালে পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্মেলন কক্ষে জনশক্তির ডিপ্লোমা প্রকৌশলী সমিতি রংপুর অঞ্চলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ রংপুর জেলা শাখার জেলা নির্বাহী কমিটির সভাপতি আফজালুল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনশক্তির ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইজিইবি রংপুর জেলা শাখার সদস্য সচিব খসরু সরকার। শেরপুরের শ্রীবর্দী উপজেলার সীমান্ত এলাকায় বাল্য বিয়ে প্রতিরোধ ও শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে দিনব্যাপী গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, প্রশাসনের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন। বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধ, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। দিনাজপুরের ফুলবাড়িতে জবাবদিহিমূলক স্থানীয় শাসন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার সামিউল ইসলাম। উপজেলার 7টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বনফুল এলাকায় 9 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত শহীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার জুমার নামাজের পর বনফুল বাজার এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী কিছু সময়ের জন্য মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একটি গাছ, একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনায় শুরু হয়েছে 7 দিনব্যাপী চিরন্তন বৃক্ষ মেলা। মেলায় দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরি করাই এই মেলার মূল লক্ষ্য। মাদারীপুরে শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা। শুক্রবার সকালে শহরের লেকের স্বাধীনতা অঙ্গনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আগামী 30 জুলাই পর্যন্ত এই মেলা চলবে। মেলা ঘুরে দেখা যায় বাহারি টপে সারি সারি সাজানো দেশি বিদেশি ফুল ও ফলের চারা। বাসাবাড়ির ছাদে ফুল ও ফলের বাগান করতে অনেকে কিনছেন চারা। অস্ট্রেলিয়ান কিং অব ম্যাঙ্গো, সূর্য ডিম, ব্যানানা, কিউজাই ও মিয়া বিবি সহ বিভিন্ন প্রকারের আমের চারা দেখা মিলছে মেলায়। এছাড়া টগর, ডালিয়া, গোলাপ, রজনীগন্ধা সহ নানান ফুলের সমাহার রয়েছে, ঔষধি গাছের চারাও। মেলাকে ঘিরে স্টলে ভিড় করছেন বৃক্ষপ্রেমীরা। পছন্দের গাছের চারা সুলভে কিনতে পেরে খুশি তারা। পরিবেশে ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই, তাই নার্সারিতেই নয়, বিভিন্ন মেলার গাছের চারা বিক্রিতে উৎসাহ বাড়ছে নার্সারি মালিকদের। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং বাংলাদেশের শিক্ষার্থীদের সম্ভাবনা নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এডুকেশন এক্সপো 2026। নগরীর পেনিনসুলায় ডেল্টা ইমিগ্রেশন আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিক তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের লক্ষ্য অনুযায়ী সঠিক শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার সাইপ্রাসের ডিরেক্টর অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রিক্রুটমেন্ট রবার্ট জিউফ্রিয়ার্স। দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের কালকিনি উপজেলায় তাল গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। দুপুর উপজেলা পূর্ব এনায়েতনগর ইউনিয়নের আরিয়াল খান নদীর তীরে 110টি তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর 3 আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী,
সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে সাম্প্রতিক ভয়াবহ বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মুজিবুল হোসেন টিপু। উপজেলার ডিপুটি ঘোনা পশ্চিম চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 1000 বন্যা দুর্গত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরে 18 নম্বর পূর্ব বাকলিয়ার বীর মুক্তিযোদ্ধা MA সবুরের স্মরণে পবিত্র কোরআন খতম, কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল এবং জিয়াফতের আয়োজন করেছে তার পরিবার। নগরীর বালিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, স্বজন ও এলাকাবাসী অংশ নেন। দোয়া ও মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মাজেদ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা MA সবুরের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।